মন্ত্রী ২৬, প্রতিমন্ত্রী ২৪, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভায় ৫১ জন। বাইরে আবার উপদেষ্টা, সহকারীর আলাদা বাহিনী। অথচ শুরুতে কথা ছিল ছোট ও কার্যকর সরকারের। তাহলে মাত্র ৬ মাসেই বদলে গেল হিসাব। কেন? এত মন্ত্রী বানিয়ে তারেক রহমানের আসল ফায়দাটা কি? দর্শক, ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মাথায় মন্ত্রিসভা আরো বড় করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। নতুন করে ৫ জন সদস্য যুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে পূর্ণ মন্ত্রী ২৬ জন, প্রতিমন্ত্রী ২৪ জন, সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন ৫১। কিন্তু গল্পটা শুধু ৫১ জন মন্ত্রী প্রতিমন্ত্রীর নয়। এর বাইরে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সহকারী পর্যায়ের আরো একাধিক ব্যক্তি। কেউ মন্ত্রীর পদমর্যাদায়, কেউ প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন। ফলে প্রশ্ন উঠছে, সরকার কি সত্যি আরো গতিশীল হচ্ছে, নাকি সিদ্ধান্ত গ্রহণের কাঠামো আরো জটিল হয়ে উঠছে? মাত্র ৬ মাস আগে যখন সরকার গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল অপেক্ষাকৃত ছোট এবং কার্যকর একটি মন্ত্রিসভা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি সরকারের সামনে ছিল বড় প্রত্যাশা। দীর্ঘ সময় পর দলটি রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। ফলে প্রশাসনে গতি, সিদ্ধান্তের দৃঢ়তা এবং দ্রুত সংকট মোকাবেলার প্রতিশ্রুতিও ছিল জোরালো। কিন্তু সময় যত গড়িয়েছে সরকারের কাঠামো ততই বড় হয়েছে। একের পর এক নতুন দায়িত্ব বণ্টন, মন্ত্রণালয় পুনর্বিন্যাস এবং উপদেষ্টা নিয়োগের মধ্য দিয়ে তৈরি হয়েছে একটি বহুস্তরীয় প্রশাসনিক কাঠামো। গত ২২ আগস্টের সবশেষ রদবদলের পর সেই কাঠামো আরো স্পষ্ট হয়েছে। কোথাও একজন পূর্ণ মন্ত্রীর সঙ্গে ২ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন, কোথাও আবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আবার সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় সামলাচ্ছেন মাত্র একজন মন্ত্রী। এই বৈপরীত্যই এখন বড় প্রশ্ন তৈরি করছে। ধরা যাক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কথা। সেখানে পূর্ণ মন্ত্রী আছেন একজন প্রতিমন্ত্রী, আবার প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর পাশাপাশি দায়িত্ব পেয়েছেন ২ জন প্রতিমন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও একই ধরনের একাধিক স্তরের দায়িত্ব বণ্টন দেখা যাচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেই প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টা। একজন পূর্ণ মন্ত্রীর হাতেই পুরো দায়িত্ব। তাহলে প্রশ্ন হচ্ছে, কোন মন্ত্রণালয়ে কতজন দায়িত্বশীল ব্যক্তি প্রয়োজন তার নির্দিষ্ট কাঠামো কি সরকার অনুসরণ করছে, নাকি রাজনৈতিক ও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী দায়িত্ব ভাগ করা হচ্ছে? সরকারের পক্ষ অবশ্য এই প্রশ্নকে সংকট হিসেবে দেখছে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর বক্তব্য হলো, যোগ্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্বে আনা হয়েছে কাজের গতি বাড়ানোর জন্য। তার যুক্তি, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টা একই সঙ্গে দায়িত্বে থাকাটা অসাংবিধানিক নয়, বরং সরকারের কাজকে আরো সচল করাই এর উদ্দেশ্য। কিন্তু প্রশাসন বিশেষজ্ঞদের প্রশ্ন অন্য জায়গায়। একই মন্ত্রণালয়ে যখন একাধিক রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি থাকেন তখন সিদ্ধান্তের শেষ কথা কে বলবেন? একজন মন্ত্রী যদি একটি সিদ্ধান্ত নিতে চান, প্রতিমন্ত্রী বা উপদেষ্টার অবস্থান যদি ভিন্ন হয়, তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া কতটা দ্রুত হবে? এখানেই আসে সমন্বয়ের প্রশ্ন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের ভাষায় বর্তমান কাঠামোটা অনেকটা জিগসো পাজলের মতো। অর্থাৎ আলাদা আলাদা অংশ হয়তো নিজেদের জায়গায় যৌক্তিক, কিন্তু সবগুলো অংশকে একসঙ্গে বসিয়ে কার্যকর একটি কাঠামো তৈরি করাই হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। আর প্রশাসনের সমন্বয়ের সংকট তৈরি হলে তার প্রভাব কেবল সচিবালয়ের ফাইলেই আটকে থাকে না। সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে, একটি মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়ের যোগাযোগ দুর্বল হতে পারে। শেষ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনেও। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার বিষয়টিকে তুলনামূলকভাবে ইতিবাচকভাবে দেখছেন। তার যুক্তি, দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে, মন্ত্রিসভার অনেক সদস্য নতুন দায়িত্বে এসেছেন, ফলে কাজ ভাগ করে দেওয়ার জন্য কিছুটা বড় মন্ত্রিসভা প্রয়োজন হতে পারে। তার মতে এই আকারকে একেবারে অস্বাভাবিক বড় বলা যায় না। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে, মন্ত্রিসভার আকার বড় করার প্রয়োজন যদি হয় কাজ ভাগ করে দেওয়ার জন্য, তাহলে কেন বড় এবং গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় একজন মন্ত্রীর ওপরই রাখা হচ্ছে, আর কেন তুলনামূলক ছোট কিছু মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা মিলিয়ে একাধিক রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি রাখা হচ্ছে? এই বৈপরীত্যই সরকারের বর্তমান কাঠামোর সবচেয়ে বড় ধাঁধা।
সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়ার আশঙ্কা আরও সরাসরি। তার মতে একটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকার পর আবার উপদেষ্টা কিংবা বিশেষ সহকারীর প্রয়োজন কতটা সেটি ভেবে দেখা দরকার। রাজনৈতিকভাবে কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন থাকতে পারে, কিন্তু প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে অভিজ্ঞ এবং দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তির নেতৃত্ব অনেক সময় বেশি কার্যকর হতে পারে। কারণ সরকার যত বড় হয়, দায়িত্বের রেখাগুলো তত স্পষ্ট থাকা জরুরি। কে সিদ্ধান্ত নেবেন, কে পরামর্শ দেবেন, কে বাস্তবায়ন করবেন এবং কোথায় জবাবদিহি করবেন, এই 4টি প্রশ্নের উত্তর পরিষ্কার না থাকলে বড় কাঠামো কখনো কখনো শক্তি না হয়ে দুর্বলতায় পরিণত হতে পারে। অবশ্য ইতিহাস বলছে বাংলাদেশের মন্ত্রিসভা এর চেয়েও বড় হয়েছে। 2014 থেকে 2018 সালের শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে সদস্য সংখ্যা ছিল 61। 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের মন্ত্রিসভাও বর্তমান সরকারের চেয়ে বড় ছিল। অর্থাৎ সংখ্যার বিচারে বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মন্ত্রিসভা তৈরি করেনি। কিন্তু বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দু শুধু সংখ্যা নয়, আসল প্রশ্ন হচ্ছে একই প্রশাসনিক কাঠামোর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের দায়িত্ব কিভাবে ভাগ করা হচ্ছে। সরকার বলছে লক্ষ্য একটাই, কাজের গতি বাড়ানো। কিন্তু সমালোচকদের প্রশ্ন, বেশি মানুষকে দায়িত্বে বসালেই কি কাজের গতি বাড়ে? বিদ্যুৎ ও জ্বালানি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, শিক্ষা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে গত 6 মাসে সরকারকে নানা চাপের মুখোমুখি হতে হয়েছে। মন্ত্রিসভায় রদবদল হলেও যেসব গুরুত্বপূর্ণ খাত নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, সেগুলোর সব জায়গায় বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। ফলে এখন নতুন মন্ত্রিসভা কাঠামোর সামনে সবচেয়ে বড় পরীক্ষা হবে ফলাফল। কাগজে কলমে কতজন মন্ত্রী বা উপদেষ্টা আছেন সেটি শেষ পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। মানুষ দেখতে চাইবে বিদ্যুৎ আছে কিনা, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, প্রশাসন কত দ্রুত কাজ করছে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হচ্ছে। কারণ একটি সরকারের শক্তি তার আকারে নয়, তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতায়। মন্ত্রী বাড়লেই সরকার শক্তিশালী হয় না, আবার মন্ত্রিসভা বড় হলেই যে সরকার অকার্যকর হবে সেটিও সত্য নয়। আসল বিষয় হলো দায়িত্বের সুস্পষ্ট বিভাজন, দ্রুত সিদ্ধান্ত, পারস্পরিক সমন্বয় এবং জবাবদিহি। তারেক রহমানের সরকারের সামনে এখন সেই পরীক্ষাই সবচেয়ে বড়। 51 সদস্যের মন্ত্রিসভা, তার বাইরে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের বিশাল কাঠামো, সব মিলিয়ে এই সরকারকে প্রমাণ করতে হবে একটি বড় প্রশাসনিক দল সত্যি বেশি গতি আনতে পারে, নাকি অতিরিক্ত দায়িত্ব, একাধিক কর্তৃত্ব এবং সমন্বয়ের জটিলতা শেষ পর্যন্ত সরকারের গতি বাড়ানোর বদলে আরো ধীর করে দেয়। এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না। উত্তর পাওয়া যাবে আগামী কয়েক মাসে, যখন মন্ত্রিসভার এই নতুন কাঠামো বাস্তবে কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কতটা কার্যকরভাবে সংকট মোকাবেলা করতে পারে এবং সাধারণ মানুষের কাছে কতটা দৃশ্যমান পরিবর্তন আনতে পারে তা দেখা যাবে। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে হয়তো আলোচনাটা 51 জন নিয়ে থাকবে না, আলোচনাটা হবে 51 জনের এই সরকার আসলে কতটা কাজ করতে পারলো।